যত ঘুম ভাঙা মাহেন্দ্র ক্ষণে ঢেউ টুকে রাখে উলম্ব দর, এক ধাবমান নৌ পাটাতনে আমি গেঁথেছি নিদ্রাবন্দর। দেখো মাটিতে মেশাই আরো মাটি, জলে ঢেলে দিই নিরাকার জল, চিরদেহত্বে মিশে এলাকাটি হয় অতি শারীরিক অঞ্চল। যারা বরাবরই জড়সড় থাকে, ভার বয়ে চলে না বলা কথার, তারা স্কেচবুক খুলে ছবি আঁকে, করে স্মৃতিপ্রত্নের উদ্ধার, করে স্মৃতিপ্রত্নের উদ্ধার। এই নোনাবালি সমুদ্র প্রভা লেপে তোমাদের প্রমাদের ক্ষয়ে, মহাজগতের এ সুপারনোভা ছুড়ে অন্তর মুখর বলয়ে। মহাকাল তোমাদের সমব্যথী, তার থতমত পতঙ্গ পোড়া এড়িয়েছে যুযুধান টেলিপ্যাথি, সে তো অতীন্দ্রিয়ই আগাগোড়া। বালুচরে যাযাবর জ্যা এঁকেছে মেনে পেরেক শহরের হুকুম, বিনিদ্র রস সে মেখেছে, আখি পল্লবে ঘুমিয়েছে ঘুম। তারপর ঘরে আলো জ্বলে ওঠে, করে টলমল পায়ের শিকড়, জাগে ভালোবাসবার ভেজা ঠোঁটে এক নীলাভ নিদ্রাবন্দর। আমার নতুন কবিতার বই নীলাভ এক নিদ্রাবন্দর থেকে পড়ে শোনালাম নিদ্রাবন্দর নামের কবিতাটা। এটা অবশ্য আজকে পড়ে শোনাইনি, এটা একটা পুরনো রেকর্ডিং। আমরা অনেক দিন আগে রূপমন্দের রক্সের আসরেই প্রথমবার এই কবিতাটা পড়েছিলাম, নতুন কবিতা এই শিরোনামে। সেখান থেকেই আবার এটা ফেরত আনা হলো, স্মৃতি রোমন্থন করা হলো। তার একটা বড় কারণ 14ই ডিসেম্বর সন্ধ্যে 7টায় কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির যে অ্যাম্ফি থিয়েটার আছে, অর্থাৎ কেসিসি অ্যাম্ফি থিয়েটার, সেখানে একটা ইন্টিমেট অনুষ্ঠান ঘটতে চলেছে। কবিতা পাঠ হবে, কিছু গান সেখানে আমি গাইব একাই, এবং আড্ডাও হবে এই বইটি ঘিরে কবিতা নিয়ে। তো এই যে সেলিব্রেশন, এই সেলিব্রেশনটা কিন্তু আসলে শুরু হয়েছিল আমাদের এই রূপম দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্টের গতবারের এপিসোডে। এবারের পর্বে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং স্বাগত জানাচ্ছি আমার বন্ধু গানের ফেরিওয়ালা রাজাকে। স্বাগত রাজা। পরপর দুটো এপিসোডে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে, সত্যি এটা খুব আনন্দের। রাজা আগের দিন অতিথি হিসেবে এসে একেবারে বসে পড়েছিল সঞ্চালকের চেয়ারে, এবং সে আমাকে করে গেছে একের পর এক প্রশ্ন। আজকে আমার একটু প্রশ্ন ফিরিয়ে দেওয়ার পালা। রাজাকে আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আমার লেখা গান রাজা কি সত্যি আদৌ শোনে? রাজার কি কোনো প্রিয় গান আছে যেটা আমার লেখা? রাজা, আমার সবসময়ের প্রিয়, অল টাইম ফেভারিট। আমি তোমাকেও বলেছি, আগের ওই বইটাতেই এটা ছিল, এই লিরিকটা ছিল। আমি কবিতা হিসেবে অনেক অনেক জায়গাতে বলেছি, এবং সকলেই প্রচণ্ডভাবে এটাকে যা নিয়েছে, যেটাকে বলা যায়। আমি বলিনি, আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাও নি আমার দিকে, তাই ধূসর বিকেল। কালো রাস্তাও রং হারায় ধূসর ধোয়ায়, কিছু শরীর কথা বলে যায় কোনো গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে শয্যায় সরসজ্জায়, মন ঘুমায় তোমার কোলে হায়। কি ভালো বললে রাজা, কিভাবে প্রশংসা করব বুঝতে পারছি না। দারুণ বলেছ, এতটাই ভালো বলেছ যে আমার মুখের ভাষাটাই আটকে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে লেখাটাই এত ভালো। আর এই গানটা শুনবার আগে যদি তুমি একটু এই গানটা সম্পর্কে কিছু বলো, তোমার যদি কিছু স্পেশাল বলার থাকে, এই গানটা কবে, কখন, কিভাবে লিখেছিলে, বা তোমার কাছে কতটা স্পেশাল এই গানটা। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। রাজা সে তো নিজে সঞ্চালক না, তাকে অতিথি করা অত সহজ নয়। সে প্রশ্ন করবেই, আর প্রশ্ন করে ফেলেছে যখন উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, খুব স্পেশাল গান রাজা। তোমার চোখের কালো আমার রেকর্ড করা প্রথম মেজর গান, এবং নিজের গান বলতে পারো। তার আগেও রেকর্ড করেছি,
কিন্তু এটা যেহেতু HMVর জন্য রেকর্ডিং, দমদম স্টুডিওতে রেকর্ডিং, একটা গা ছমছমে ব্যাপার ছিল। এটা তো রেকর্ডিংয়ের ব্যাপার। আর লেখাটা পুজোর সময় একটি মেয়ের পিছু নিয়েছিলাম। পুজোর মেলায় একটি মেয়েকে দেখেছি পেছন থেকে, সে বেরিয়ে যাচ্ছে আর আমি তার পিছন পিছন হাঁটছি সম্মোহিতের মতো। ঠিক যেমন গতবারে তীরে এসো সাহসিনী এই গানটা, অর্থাৎ না কাব্যগ্রন্থ নয়, তীরে এসো সাহসিনী এই কথাটা যে গানের অংশ, মানে খোড়ো আমার ফসল, সেই মেয়েটিকেও কিন্তু সমুদ্র তীরে পেছন থেকেই দেখা। তার মুখ যে দেখতে পাচ্ছি না, তার চোখ যে দেখতে পাচ্ছি না, সামনে থেকে তাকে দেখতে পাচ্ছি না, এই আকুতিটাই হয়তো গান হিসেবে ফিরে ফিরে এসেছে। রূপমন্দ রক্সের আসরে গতবার রাজা এবং আমি অনেক আড্ডা তো মেরেইছি, গানও চালানো হয়েছে, কিন্তু আমার মনে হয় সব থেকে বড় অ্যাট্রাকশন ছিল আমার নতুন কবিতার বই নীলাভ এক নিদ্রাবন্দর থেকে গতবারে রাজা একটা কবিতা পাঠ করেছিল, ট্রেন যাত্রা। আমি তো নিজের উৎসকেও বাঁচাতে পারিনি। সিগনালে সিগনালে কে যেন ফলা করে লিখে রেখেছে আমার অপারগতার ইতিহাস। এসব কথা ভাবতে ভাবতেই আমি দৌড়চ্ছি, দৌড়তেই ভাবছি আমি আর ট্রেনে চড়বো না কোনো দিন। আসলে দৌড়তে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যাওয়া ট্রেন লাইনের উপর দিয়ে আমায় বিচ্ছিন্ন করে চলে গেছে গত রাত্রির ট্রেন। প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন বেরিয়ে গেলে পড়ে থাকে শুধু নীল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা এক নিহত শিশু। আমিও না, তুমিও না। একেবারে শেষে এসে রাজা একটু আমতা আমতা একটু সংশয় প্রকাশ ইত্যাদি করছিল যে সবার কেমন লাগবে। আমি বললাম যে আগামী সপ্তাহে আমরা জানতে পারবো সবার কেমন লাগবে। রাজা আমার এই কথাটা বলাও ধৃষ্টতা ছিল। আগামী সপ্তাহ অবধি অপেক্ষা করতে হয়নি, অনুষ্ঠানের পর থেকেই জয় জয়কার পড়ে গেছে। রাজার কণ্ঠে ট্রেন যাত্রা কবিতার যে আবৃত্তি আমরা শুনেছি সেটা সবাইকে ছুঁয়ে গেছে। শুধু তাই না, রাজা তুমি যেভাবে কবিতা বলো, তুমি নিজেই উপলব্ধি করেছো যে ট্রেন যাত্রার জন্য একটা অন্য বলা তৈরি করেছো। আমার মনে হয় সেখানেই ব্যাপারটা অন্য লেভেলে চলে গেছে। তো রাজা এত অ্যাপ্রিসিয়েশন যখন পাওয়া গেছে, আমার আরেকটা কবিতা একটু বলবে? কবিতা বলতে বলছো যখন, একটা অন্যরকম কবিতা বলি। তোমার লেখাই আগের বইয়ের, তোমার আগের বই নাম তীরে এসো সাহসিনী। আসলে কি জানো তো, তোমাকে অনেক মানুষই বলেছেন, আমি আরেকবার শুধু রিপিট করছি, তোমার কবিতা তোমার গান রিলেট করা যায়, কোথাও একটা নিজেকে খুঁজে পাই, নিজের জীবনের ঘটনা মনে পড়ে যায়। এই কবিতাও কিন্তু সেরকম। এই কবিতার নাম বিষাদ। তোমাকে একটা গল্প বলি, শোনো। আমি এক বিষাদ প্রতিমাকে চিনতাম, যিনি বলতেন ভালোবাসলে ব্যথা পেতে হবে, এটুকু না জেনে আর ভালোবাসা কেন। তিনি গর্ব করতেন নিজের ভালোবাসা নিয়ে। তাঁর অনন্ত দুঃখবোধ তাকে আনন্দ দিত না কষ্ট, এর আমি অনেক ভেবে উত্তর খুঁজে পাইনি। জীবনে মাত্র একবারই আমি তাকে আলিঙ্গন করেছিলাম। জড়িয়ে ধরেই মনে হলো তার সারা শরীর উত্তপ্ত, অসুখের উত্তাপ। আমি তার কপালে হাত দিলাম। এ কি, তোমার গায়ে তো জ্বর। তিনি হাসতে হাসতে এক ঝটকায় তার কপাল থেকে আমার হাতটি সরিয়ে দিলেন। বললেন, মনের ঝড় আমার শরীরে এভাবেই প্রভাব ফেলে। অতিরিক্ত সংবেদনশীল হলে যা হয়। ও নিয়ে তোমাকে অত কথা বলতে কে বলেছে? আমি নিজেকে রক্ষা করতে জানি। তাকে বলা হলো না সেদিন, বলতে পারলাম না কোনো দিন। আমি নিজেকে রক্ষা করতে জানি না, পারিও নি। পরদিন তাই আমারও জ্বর এলো। তিনি কি ওই একটা আলিঙ্গনেই আমার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন ভাইরাস? অবশ্য ভাইরাসের ব্যাপার তো এটি নয়। মনের আলোড়ন ভাইরাস কেন হতে যাবে? আমার আর কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। জ্বরের ঘোরের মতো অদ্ভুত এক অনির্দিষ্টতা আমাকে ঘিরে ধরেছিল। শরীরের মধ্যে এক চাপা গুঞ্জন অনুভব করেছিলাম। ভাইরাস কেন হতে যাবে? তিনি আমার মধ্যে সেদিন যা ছড়িয়ে দিয়েছিলেন, তাকে কেউ কেউ বলে ভালোবাসা। কেবলমাত্র তিনি আর আমি, আমরা দুজনে বলি বিষাদ। রূপম
তোমার সবচেয়ে প্রিয় কবিতা কোনটা? শুনি, তোমার কণ্ঠেই শুনতে আমার মনে হয় দারুণ লাগবে, আরও বেশি কবিতাটাকে চিনতে পারবো। আমার প্রিয় কবিতা অনেকগুলোই আছে, বিশেষ করে আগের বইটা অর্থাৎ তীরেশ ও সাহসিনী থেকে নালক বলে একটা বেশ বড়সড় কবিতা আছে, সেটা আমার খুব প্রিয়। আরেকটা কবিতা হচ্ছে মহাপুরুষ এবং ওয়ার্মহোল। এই কবিতার বিষয়টা এতটাই অদ্ভুত যে বিষয়ের গুণেও ওটা আমার মনে একটু আলাদা করে জায়গা করে নিয়েছে। আর এবারের বই অর্থাৎ নীলাভ এক নিদ্রাবন্দরের যে কবিতাগুলো প্রিয়, আজকের এপিসোড শুরু করলাম যে কবিতাটা দিয়ে, নিদ্রাবন্দর, সেটা তো অবশ্যই প্রিয়। এই বইয়ের একটি কবিতা এর আগে দেশ পত্রিকায় ছাপা হয়েছিল, সেটাও আমার খুবই প্রিয়। সেটার নাম মধ্যাহ্ন পথ বিভাজিকা। তুমি আগের দিন যে কবিতাটা পড়লে ট্রেন যাত্রা, সেটা তো আমার প্রিয় ছিলই, তোমার পড়া শুনে, তোমার গলায় শুনে সেটা আরও বেশি প্রিয় হয়ে গেছে। আমার মনে হয় আমার প্রিয় কবিতাগুলো এত বড় বড়, সেসবের মধ্যে না গিয়ে তুমি কবিতা শুনতে চেয়েছো, তো একদম প্রথম পাতায় যে কবিতাটা আছে সেটা একটা ছোট্ট কবিতা, আমি পড়ে শোনাচ্ছি, শোনো। এই কবিতার নাম আকুল। আকুল নদীর শব্দ, হৃদি জামানত জব্দ, আরব্ধ উপসংহার, লিখে যেতে চাই না কোথাও। বেয়াকুল একুল ওকুল, খোঁজে নোনা জলের মাসুল, অবচেতনের মাস্তুল, অনবধানেই সে উধাও। ঘুমিয়ে পড়েছি আমি প্রায় সদা জাগ্রত জায়গায়, কে নেবে এ নিদ্রার দায়? তুমি তবে এসো চুমু খাও। আকুল চুমুর শব্দ, চরাচর নিস্তব্ধ, প্রস্তাবনার চৌকাঠ পেরিয়েছ, পাতা উল্টাও। আবার সবাইকে মনে করিয়ে দিই, 14ই ডিসেম্বর ঠিক সন্ধ্যে 7টায় কেসিসি অ্যাম্ফি থিয়েটারে আমরা আমার নতুন কবিতার বই নীলাভ এক নিদ্রাবন্দর নিয়ে একটা অন্তরঙ্গ গান, গল্প, কবিতার আসরে সবাই আমরা মিলিত হচ্ছি। তোমরা অনেকেই আসছো, রাজাকেও মনে করিয়ে দিচ্ছি, রাজা তোমারও কিন্তু আসা চাই। রাজা অবশ্য গত সপ্তাহে এই বইটা হাতে পেয়ে মোটামুটি এই বইয়ের আগা পাশতলা যাচাই করে ফেলেছে। একটু আগে আমি প্রথম পাতা থেকে কবিতা পড়ে শোনালাম। বইয়ের শেষ পাতায় যাই, তুমি শেষ পাতা থেকে কিছু পড়ে শোনাবে নাকি? নীলাভ এক নিদ্রাবন্দর, তার কয়েকটা লাইন পড়ি, শোনো। এত যারা ভালোবাসে তারা আমার মতোই অকাতরে কাতারে কাতারে লেখে সামুদ্রিক প্রত্যাখ্যান সংহিতা। কিছুতেই তারা প্রেমের কথা লিখতে পারে না, পারবেও না কোনোদিন। হাত ধরে টানলেই কি চলে নাকি? জোরাজোরির আসলে তো কোনো জোরই নেই। আমি দেখেছি এরকম ঘটনা। লাইসেন্সবিহীন ভালোবাসতে গিয়ে কবিতার বইয়ের শেষ লাইনে এসে কত কবির আহত কলম ভেঙে গেছে। রাজা, তুমি ওই দিকটা একটু লক্ষ্য করেছো কি? দেখেছো ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, তাই তো দেখছি। মানে একজন তুমি এত প্রশ্ন করছো সেটা দেখে আরেকজনের তো ইচ্ছে হচ্ছেই যে সেও প্রশ্ন করবে বা সেও কথাবার্তায় অংশ নেবে। তো সৌভিক, আমার অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল রাজা যে ও কিছু বলতে চাইছে, ওর বোধহয় কিছু বলার আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি রূপমদা, আমারও কিছু কথা বলার আছে। একদম মোক্ষম গেয়েছিস তো মিলেনিয়াম থেকে লাইনটা। আচ্ছা বল বল। আচ্ছা, তুমি অনেকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলে যে তুমি শুধুমাত্র গান লেখাতে কনসেন্ট্রেট করতে চাও আর পুরোপুরিভাবে এই কবিতা, প্রবন্ধ এই সমস্ত লেখা বন্ধ করে দিয়েছিলে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অনেক আগে যখন আমার কলেজ জীবন, তখন কবিতা লিখতাম। আমাদের তখন যে ম্যাগাজিনটা আমরা বার করতাম, অ্যাভোগাত প্রেক্ষণ, সেই ম্যাগাজিনের সম্পাদক হিসেবে আমাকে নানা রকম লেখালেখি করতে হতো, কবিতাও লিখতাম। ইনফ্যাক্ট আমার প্রথম কবি হিসেবে আত্মপ্রকাশ যে কবিতার বইতে, সেটা আমার কলেজের অধ্যাপক, অধ্যক্ষ এরা সম্পাদনা করেছিলেন। এবং সেই বইতে এখনকার খুবই বিখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সে আমার কলেজেই পড়তো, মানে 1 বা 2 বছরের জুনিয়র। তো ওর কবিতাও ওই একই বইতে প্রথমবার ছাপা হয়। বিনায়কের সঙ্গে আমার যখনই দেখা হয় আমি ওর সেই প্রথম প্রকাশিত কবিতার নাম বলি, আর ও আমার প্রকাশিত প্রথম কবিতার নাম বলে।
আমরা মজা করি। তো সে সমস্ত আমি বন্ধ রেখেছিলাম। এটা তুই ঠিকই বলেছিস, অনেক পুরনো দিনের বলা কথা আমার। হ্যাঁ, কিন্তু তোমার গানের ভক্ত হিসেবে বলছি, এখন তো তুমি গানের সাথে সাথে কবিতা, প্রবন্ধ, উপন্যাস এই সব কিছুই লিখছো। হ্যাঁ, তো এটা কি কথার খেলাপ হয়ে গেল না? হ্যাঁ, কথার খেলাপ তুই বলতেই পারিস, এটা কথার খেলাপ নিঃসন্দেহে। তবে তখন গান লেখায় আমার দক্ষতা ততটা তৈরি হয়নি, তার ফলে আমাকে অনেকটা বাঁচাতে হতো নিজেকে। মানে অন্য জায়গায় যদি আমার আবেগের বহিঃপ্রকাশ যদি ঘটিয়ে ফেলি, তখন মনে হতো যে আমি কি গান লেখায় পুরোটা দিতে পারবো। এখন গান লেখাটা আমার কাছে এতটাই সহজাত হয়ে গেছে সৌভিক, যে এখন আর সেগুলোর প্রয়োজন হয় না। এখন যখন আমার গান লেখার প্রয়োজন, মানে এমনিতেই তো এখন প্রচুর গান আমি লিখে ফেলেছি, গান যত লিখেছি তত গান প্রকাশ করে ওঠাই মুশকিল। মানে প্রকাশ করবার জন্য তো একটা যোগ্যতায় প্রোডাক্ট হিসেবে গানটাকে তৈরি করে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, সেই যন্ত্রানুষঙ্গ বা সেরকম রেকর্ডিং, সেরকম প্যাকেজিং, এভরিথিং। সেটা করে ওঠা, যত গান লিখেছি তত গান নিয়ে তা করে ওঠা মুশকিল। কাজেই স্টকে অনেক গান জমে গেছে। যে জায়গাটায় হয়তো অতটা কন্ট্রিবিউট করা হয়নি, কাজ করা হয়নি, সেই সব জায়গায় এই এতটা বয়স পেরিয়ে যাওয়ার পরে সৌভিক, সেই আদি যুগের কথা এখন কথার খেলাপ করছি তুই বলতেই পারিস, কিন্তু কথার খেলাপ করছি ভালোর জন্য। মনে হয় এখন যে আবেগ যেভাবে বেরোতে চাইছে তাকে বেরোতে দেওয়াই মঙ্গল। রূপম দ্য রক্সের আসরে পরপর 2টো এপিসোডে আমি সঙ্গে পেয়েছিলাম গানের ফেরিয়ালা রাজাকে, এবং আমরা দুজন গান তো বটেই, কবিতা নিয়েও অনেক আড্ডা মেরেছি। আমার মনে হয় যে আমরা দুজনেই সমৃদ্ধ হলাম, কি বলো রাজা? নিশ্চয়ই। আর আমার তো এটা সত্যি সত্যি সৌভাগ্য যে এরকম একটা আড্ডায় আমি অংশ নিতে পেরেছি। এবং সত্যি কথা বলতে এই যে একটা অন্য ডাইমেনশনে ভাবা, অন্য রকমভাবে ভাবা, এটা যে আমি ভাবতে পারলাম, এটার জন্য তোমাকে থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ রাজা, তুমি পরপর 2 দিন আমার সঙ্গে থেকেছ। আশা করি আমাদের এই যে একটা যোগাযোগ তৈরি হলো, এই যোগাযোগ সাংস্কৃতিকভাবে বজায় থাকবে। নিশ্চয়ই। আজ এখানেই বিদায় নেব। তবে বিদায় নেবার আগে একটা ছোট্ট গল্প বলে যাই। গল্পটা খুবই রোমাঞ্চকর। গল্পটার কথা তোমরা অনেকে জেনেই ফেলেছ, সংবাদপত্রে বা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমার সঙ্গে খুব বিশেষ একজন মানুষের হঠাৎ অভাবনীয়ভাবে একটা সাক্ষাৎকার ঘটে যায়। সেই সাক্ষাৎকারের নেপথ্য কথা কি, সেই সাক্ষাৎকারের সময় আমার মনের মধ্যে কি বা চলছিল, এই সব গল্প নিয়ে পরের সপ্তাহে আমরা তো ফিরতেই পারি।